जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहु। জগৎজননী মায়ের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করি। আমরা আজকে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এই নরেন্দ্রপুরের সকলে আমাদের বিদ্যালয় সম্মুখস্থ আম্রকুঞ্জে সমবেত হয়েছি। অন্যান্য যে দিনগুলি উদযাপন হয়, আজকে রবীন্দ্রনাথের এই জন্মদিন উদযাপনটি একটু ভিন্ন ধরনের। একটু হয়তো ঘর্মাক্ত কলবরে ছাত্রদের বসতে হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ বোধহয় এমনটাই চেয়েছিলেন যে প্রকৃতির কোলে ছায়া সুনিবিড় স্থানে, প্রকৃতির কোলে আমাদের এই ছোট ছোট শিশুরা, কচিরা, কাচারা বড় হয়ে উঠুক। যদিও এই একবিংশ শতকে এসে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে বিশ্ব উষ্ণায়নের কারণে, কিন্তু আমরা আমাদের এই রবীন্দ্রনাথের চাওয়া এবং সেই ঐতিহ্যকে ধরে রাখার খানিকটা চেষ্টা হয়তো করছি। এবং সেই কারণেই তৎকালীন সময়ে নরেন্দ্রপুর যখন তৈরি হয়, তখন আমাদের রূপকার পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি এই এত সুন্দর একটি আম্রকুঞ্জ তৈরি করার পরিকল্পনা করেছিলেন, অনেকটা শান্তিনিকেতনের ঢঙে। তাই আজকের এই সকালটা অন্যান্য দিনের থেকে আমাদের একটু আলাদা। এই রবীন্দ্র যাপন, রবীন্দ্রনাথ আমাদের কাছে নিত্যদিনের সঙ্গী এবং নিত্যদিনের প্রেরণাদায়ী এক মহাপুরুষ। তাই রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে চলার যে আমাদের প্রয়াস, শুধু 25শে বৈশাখ নয়, 25শে বৈশাখ ছাড়াও অন্য 364 দিন রবীন্দ্রনাথ আমাদের প্রাণ দেন, শক্তি দেন, উৎসাহ দেন, সংস্কৃতি চর্চা আরো এগিয়ে দেন। সেই রবীন্দ্রনাথকে আমরা সকলে শ্রদ্ধা জানাই আজকের দিনে। এবং আমাদের এই ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রাবাস কর্মী, অভিভাবক, অভিভাবিকা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন বিদ্যালয় সংশ্লিষ্ট পূজনীয় সন্ন্যাসীরা, পূজনীয় সন্ন্যাসী মহারাজদের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। এবং সর্বোপরি আজকে যাকে আমরা বিশেষ অতিথি হিসেবে, প্রধান অতিথি হিসেবে, মুখ্য অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে আহ্বান করেছি, তিনি আমাদের শ্রী জওহর সরকার মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন। উনি অবসরপ্রাপ্ত IAS, প্রেসিডেন্সি কলেজের অত্যন্ত কৃতী প্রাক্তনী। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের প্রচুর গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য তিনি একটি সময় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সচিব ছিলেন এবং পরবর্তীকালে ভারত সরকারের সংস্কৃতি সচিব, কালচারাল অ্যাফেয়ার্সে তিনি প্রধান ছিলেন। এবং প্রসার ভারতী যে প্রতিষ্ঠানটি একটি স্বশাসিত প্রতিষ্ঠান যেটি সংস্কৃতি চর্চা করে, তার ভূতপূর্ব কর্ণধার এবং আংশিক কিছু সময়ের জন্য উনি রাজ্যসভার সাংসদ হিসেবেও কাজ করেছেন। এমন একটি গুণী মানুষ যিনি চিরকাল সত্যের পথে থেকেছেন, সংস্কৃতি চর্চাকে এগিয়ে দিয়েছেন এবং ভারতবর্ষকে উজ্জ্বল করেছেন, তেমন একটি মহিমা, তেমন একটি ব্যক্তিত্বকে আজকের আমাদের এই বিদ্যালয়ের ছোট্ট প্রয়াসে যাকে আমরা সাথী করতে পেরেছি, উনি রাজি হয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় শ্রী জওহর সরকার অবসরপ্রাপ্ত IAS মহাশয়কে সমগ্র বিদ্যালয় তথা আশ্রম পরিবারের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আর এই পরিসরে ছাত্র ভাইদের জন্য বলি, রবীন্দ্রনাথের যে চরিত্র আমাদের কাছে ফুটে ওঠে, বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের কাছে অত্যন্ত পরিচিত মানুষ। সাংগীতিক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বাণী আমাদের কাছে অত্যন্ত পরিচিত। আমরা দুঃখে, প্রেমে, বিরহে, আনন্দে রবীন্দ্রনাথকে স্মরণ করি। কিন্তু যে মন্ত্র দিয়ে শুরু করলাম, জননীম শারদাম দেবীম, আমাদের মায়ের মন্ত্র, ঘটনাচক্রে রবীন্দ্রনাথের যিনি গর্ভধারিণী ছিলেন,
তার নামও ছিল সারদা। সেই সারদা সুন্দরীর কথা কিন্তু আমরা রবীন্দ্রনাথের জীবন চর্চায় খুব একটা পাই না। আমি ভাবছিলাম এই পরিসরে এই মাতৃভক্ত রবীন্দ্রনাথকেও আমরা যদি একটু তুলে ধরতে পারি। এই মাতৃভক্ত রবীন্দ্রনাথের লেখায় আমরা রবীন্দ্রনাথকে খুব বেশি পাইনি। আমি একটুখানি পাঠ করার চেষ্টা করব, যেখানে রবীন্দ্রনাথ ছেলেবেলায় মাকে খুব অল্প সময়ের জন্য পেয়েছিলেন। ঠাকুরবাড়ির যে পরিসর, ঠাকুরবাড়ির পরিসরে মায়ের কাছে থাকার খুব একটা সুযোগ রবীন্দ্রনাথের হতো না। রবীন্দ্রনাথ পরবর্তীতে স্মৃতিকথায় লিখছেন যে যখন যাত্রা দেখতে যেতুম তখন মাঝে মাঝে ঘুমিয়ে পড়তুম। মায়ের কোলে ঘুমিয়ে পড়ার সময়, যাত্রা দেখার সময় মায়ের কোলে থাকার আমার এক সুযোগ ঘটত। অর্থাৎ মায়ের কোলে থাকার যে সুযোগ, আমাদের ছেলেদের কাছে, মেয়েদের কাছে মায়ের কোলটি বোধহয় সবচেয়ে নিরাপদ আশ্রয়। সেটি রবীন্দ্রনাথের জুটত যখন মা যাত্রা দেখতে যেতেন এবং যাত্রা দেখতে গিয়ে যখন রবীন্দ্রনাথ ঘুমিয়ে পড়তেন। আর ঠাকুরবাড়ির চাকর বাকর যারা ছিলেন, যারা পরিচারক পরিচারিকা ছিলেন, তারা যথাসম্ভব খুব কড়া প্রহরায় তাকে আবার ঘর পর্যন্ত পৌঁছে দিত। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের জীবনের এই প্রথম মৃত্যু, রবীন্দ্রনাথ জীবনে প্রচুর মৃত্যু দেখেছেন। নিজ সন্তানের মৃত্যু দেখেছেন, কন্যা সন্তান, পুত্র সন্তানের মৃত্যু দেখেছেন, নিজ বউ ঠাকুরানীর মৃত্যু দেখেছেন, যাতে অত্যন্ত কাতর হয়েছেন। কিন্তু প্রথম মৃত্যু যা রবীন্দ্রনাথকে খুব নাড়িয়ে দিয়েছিল সেটি মায়ের চলে যাওয়া। মাতৃভক্ত রবীন্দ্রনাথ সেখানে তার জীবন স্মৃতি গ্রন্থে লিখছেন, মার যখন মৃত্যু হয় আমার তখন বয়স অল্প, অনেকদিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন। কখন যে তাহার জীবন সংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পারি নাই। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। কিন্তু তাহার রোগের সময় একবার কিছুদিন তাহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয়। তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তঃপুরের তেতালার ঘরে থাকিতেন। যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন, পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে। এই আশঙ্কা তাহার ছিল। স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল, কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না। রবীন্দ্রনাথ লিখছেন প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম তখন সেই কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাইরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপরে শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে করাল রূপ দেখিলাম তাহা সুখ স্বস্তির মতোই প্রশান্ত ও মনোহর। জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না। কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্যার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। বেলা হইল, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম। গলির মোড়ে আসিয়া তেতলার পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম তিনি তখনও তাহার ঘরের সম্মুখে বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন। রবীন্দ্রনাথ, এই মাতৃভক্ত রবীন্দ্রনাথকে আমরা এটুকুই পাই। পরবর্তী জীবনে রবীন্দ্রনাথকে আমরা দেখি অত্যন্ত পরিণত রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ শোকে পাথর হচ্ছেন, মুহ্যমান হচ্ছেন এ সত্য, কিন্তু আবার জেগে উঠছেন। যে কারণে পুত্র শোকে বিহ্বল রবীন্দ্রনাথ যখন ফিরে আসছেন তখন পুত্র শোকের ঠিক অব্যবহিত পরে গান রচনা করছেন যে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আর পরেই ওই গানেই একটি সুন্দর কথা রয়েছে যে আমারে যে জাগতে হবে। এই রবীন্দ্রনাথ এই জাগার বাণী আমাদের শুনিয়ে গেছেন। শোকে স্তব্ধ মুহ্যমান রবীন্দ্রনাথ আবার নতুন করে আশা পেয়েছেন, ভরসা পেয়েছেন, প্রাণস্পন্দন পেয়েছেন এবং আবার নতুন করে নতুন সূর্যের মুখ দেখেছেন। আমরা আমাদের ছাত্র ভাইদের জন্য বলবো, এই প্রতিদিনের রবীন্দ্রনাথ, এই ভালোবাসার রবীন্দ্রনাথ আমাদের এইভাবে শক্তি দিন। এই গোটা ভারতবর্ষ তথা এই এশিয়া মহাদেশ জুড়ে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। রবীন্দ্রনাথ কিন্তু এই সময় আমাদের বড় সহায়ক। যে রবীন্দ্রনাথ বিশ্ব শান্তির কথা বলেন, বিশ্ব প্রেমের কথা বলেন, এই রবীন্দ্রনাথ আমাদের শক্তি দিন, আমাদের উজ্জীবিত করুন। আজকের 165তম রবীন্দ্র জয়ন্তীর দিনে আমরা এই প্রার্থনাই করব। আবার মাননীয় শ্রী জহর সরকার মহাশয়কে আমরা বিদ্যালয়ের তরফ থেকে শ্রদ্ধা নমস্কার জানাই। সকলকে স্বাগত, ধন্যবাদ, নমস্কার।